হাই প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য, লেখিকা নওরিন কবির দিশা, পর্ব 11, ভয়েস বাই আরবি। আরেকটা রাঙা প্রভাত, উদীয়মান সূর্যের রক্তিম আভা রোশনি ছুঁয়েছে সদ্য ফোটা বকুল গুচ্ছে। প্রতিদিনের রৌদ্রকে রঙে আবৃত করার ন্যায় সূর্যকিরণ এখন অনুপস্থিত, যার দরুন শান্ত এক নরম উষ্ণতার মোড়ানো গোটা ধরনী। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে তিহুর। ফ্রেশ হয়ে রুমে ঢুকেই একবার দেয়াল ঘড়ির দিকে তাকালো সে। সময়টা সকাল 7টার কাঁটা এসে থেমেছে। সরু নেত্রে একবার সমগ্র রুমটায় নজর বুলালো। নীলকে কোথাও দেখতে না পেয়ে সে বুঝলো হয়তো নীল সুইমিং পুলের কাছে হবে। কেন প্রতিদিন সকালে জিম করার অভ্যাসটার। কেউ আর কিছু না ভেবে একবার কিচেনের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তাৎক্ষণিক সেন্টার টেবিলের উপর রাখা নীলের ফোনটা রিং বেজে উঠল। অতঃপর বেশ কয়েকবার রিং হওয়ার পরও নীলের কোনো খোঁজ না পেয়ে কেউ ভ্রুকুচকে বিরক্তি মুখে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলল। ফোনের উপর ভেসে উঠছে সেভ করা নাম্বারটি, মিনিস্টার ইশতিয়াক। ইশতিয়াক স্যার, তিনি তো পানিমন্ত্রী, কিছুদিন আগেই না ভার্সিটিতে এসেছিলেন। মুহূর্তেই তাকে চিনে ফেলল তিহু। দ্রুত ফোনটা নিয়ে সে এগিয়ে গেল সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের পাশটা বেশ নীরব। ভেসে আসছে শুধু কিছু নাম না জানা ফুলের মিষ্টি সুবাস আর পানির মৃদু মন্দ কলরব। তিহু সন্ধানী দৃষ্টি মেলে খুঁজতে থাকলো নীলকে। এদিকে খুঁজতে খুঁজতে সে খেয়াল করল না যে সামনেই পানির কারণে বেশ কিছুটা স্থান পিছিল হয়ে আছে। হঠাৎই তার পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে খুঁজছো? হুট করে পেছন থেকে কারোর কণ্ঠস্বরে ভূত দেখার মতো চমকে উঠল তিহু। ভীত দৃষ্টিতে তাৎক্ষণিক পিছনে ঘুরে গিয়ে পিছলতার কারণে সুইমিং পুলে পড়ে যেতে যেতে পেছনে থাকা মানুষটিকে আঁকড়ে ধরল। নীল ও তিহুর হঠাৎ এমন আঁকড়ে ধরার দরুন ভারসাম্য হারিয়ে পানিতে পড়ল। একসঙ্গে পানিতে পড়ে দুজনের অবস্থা ভিজে একাকার। তিহু দ্রুত পানি থেকে মুখ তুলে লম্বা একটা শ্বাস নিয়ে বুকে আলতো থাপ্পড় দিয়ে বলল, আপনার ঘাড়ে কি জিনভূত আছে? অমন ভূতের মতো পিছন থেকে এসে ডাকলেন কেন? নীল কিছুটা রাগি গম গম স্বরে বলল, জাস্ট শাট আপ স্টুপিড। ইডিয়েটের মতো পিছিল জায়গায় এসে দাঁড়িয়েছিলে কেন? তিহু সামনে চলে আসা ভেজা চুলগুলো পেছনে সরিয়ে দিতে দিতে ঠোঁট বাঁকিয়ে ঝগড়াটে কণ্ঠে বলল, আমি ইডিয়েটটা আপনি। আমি কি জানতাম এখানে এখনটা পিছিল? আর তার উপর আপনি আবার এসে ভূতের মতো পিছন থেকে কথা বলছেন। নীল কিছু একটা বলতে গিয়েও থামল। তার লক্ষ্যগত হলো দেহ সরিয়ে থাকা বস্ত্রগুলো ভিজে, শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে আছে তার। নীল তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল, সেখান থেকে উঠে গেল। দেহ নিজের কথা জবাব না পেয়ে চেয়ে রইল কিছুক্ষণ, কোমরে হাত দিয়ে মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। নীল চলে যেতে সে বিরক্তি হয়ে যখন সাইডে সিঁড়ি দিয়ে উঠেছিল, তাৎক্ষণিক নিজের দিকে চোখ পড়তে চোখ কপাল উঠে গেল তার। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়েছে, ওড়নাটাও একেবারে সেটে আছে শরীরের সাথে। লজ্জায় দম বন্ধ হয়ে আসলো দিহুর। তার মানে এতক্ষণ সে এভাবে নীলের সাথে তর্ক করছিল। হায় আল্লাহ, সাদে কি আর নীল তাকে ইডিয়েট বলে? পোশাক বদলে চুলগুলো টাওয়ালে পেঁচিয়ে সবে ওয়াশরুম থেকে বেরিয়েছিল নীল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ব্যাক ব্রাশে ব্যস্ত। তিহু লজ্জায় তাকাতে পারছে না তার দিকে। হঠাৎই রুমের দরজায় নক করলো কেউ একজন। নীল আরশিটে চোখে আগের ন্যায় স্থির কণ্ঠেই জবাব দিল, কামিন। প্রবেশ করলো বাড়ির একজন মধ্যবয়স্ক কর্মচারী। যেন মাথায় সে বলল, ভাইজান, ভাবি, আপনাদেরকে খালাম্মা নিচে খেতে ডেকেছেন। তুই যা, গিয়ে বল আমরা আসছি। মেয়েটি এবার মাথা উঁচু করলো, এক ঝলক নীলকে পরখ করে তিহুর পানে চাইল। দুজনের পরনে সদ্য বদলানো কাপড় আর তিহুর ভেজা চুল দেখে অদ্ভুত ভঙ্গিমায় লাজুক হেসে মেয়েটি দ্রুত প্রস্থান করলো। তিহু সেদিকে চেয়ে মুখ কুঁচকে বলল, ও ওভাবে হাসলো কেন? নীল এক ঝলক তার দিকে তাকিয়ে বলল, সেটা আমি কি জানি। কিছুক্ষণ নীরবতা। অতঃপর নীল রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, দ্রুত আসা, আম্মু ডাকছে। তিহু নিজে দীর্ঘকেশ রাহাজিকে দ্রুত চিরুনি চালানো করতে করতে বলল, আপনি যেতে লাগেন, আমি আসছি। নীল প্রায় রুম থেকে বেরিয়ে গেল। পরক্ষণেই ফিরে এসে বলল, বাই দ্য ওয়ে, স্ট্রবেরির উপর শর্ট কিছু একটা পড়া উচিত, জাস্ট ফর সেফটি।
বলেই সেখান থেকে সরে গেল নীল। তিহু আয়না থেকে চোখ সরিয়ে জিজ্ঞাসা দৃষ্টি মেলে তাকালো নীলের দিকে। তার কথা মাথা মুঠো কিছুই বুঝলো না সে। বলতে গেলে তার কথা মাথার এক হাত উপর দিয়ে অতিক্রম করেছে। ফের চিরুনি চালানোয় মনোনিবেশ করতেই নীলের কথার মর্ম বুঝতে পেরে হঠাৎ চিরুনি করা হাত থেমে গেল। ড্রেসিং টেবিলের উপর বিশাল আয়নায় নিবদ্ধ হলো চোখ। আপনা আপনি বড় হয়ে গেল চোখ। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল মুখশ্রী। খাওয়া দাওয়া শেষ করে কিচেনে ব্যস্ত সকল রমণীরা। তেমন গুরুত্বপূর্ণ ক্লাস না থাকায় তিহু আজ ভার্সিটি যাবে না, তাই সেও হাতে হাতে বিভিন্ন কাজ গুছিয়ে দিচ্ছে। হঠাৎই সেখানে উপস্থিত হলো নাহা আর মুন্নি। মুন্নিকে দেখে চোখ সরু করে এক ঝলক তাকালো তিহু। নাহা মির্জা সূচনার উদ্দেশ্যে বলল, আম্মু। মির্জা সূচনা হাতের কাজটি করতে করতে একবার মেয়ের দিকে তাকিয়ে বললেন, ভার্সিটি যাসনি? ভার্সিটি যাচ্ছিস? জি। মির্জা সূচনা পাশে দাঁড়িয়ে থাকা মুন্নিকে দেখে বলল, তুই কোথায় যাচ্ছিস মুন? মামিমা, আসলে আমার একটা ফাইল আজকে জমা দিতে হবে, এজন্যই ভাবছিলাম একবার ভার্সিটি যাব। নাহা মুন্নি দুজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রী। দুজনের ভার্সিটি এক হয় একসঙ্গে যেতে কোনো অসুবিধা নেই তাদের। তবে বাড়ির মেয়েদের একা একা ছাড়া এই নিয়ে ঘোর আপত্তি রয়েছে গুরুজনদের। মির্জা সূচনা বলল, তা তোমরা কার সাথে যাচ্ছ? মুন্নি মিনমিন করে বলল, একা। তাকে কথা শেষ করতে না দিয়ে এক লহমায় তার মুখের কথাটা কেড়ে নিয়ে মির্জা সূচনা অবাক কণ্ঠে বলল, একা মানে? মুন্নি আর নাহা দুজনে মির্জা সূচনার কণ্ঠে চুপসে গেল। নাহা কাঁচুমাচু কণ্ঠে বলল, কিন্তু বাবা, চাচু আর ফুফাতো ড্রাইভার সহ গাড়ি নিয়ে চলে গিয়েছে, আর আজিজ আঙ্কেলও তো ছুটিতে। তাহলে কার সাথে যাবো আম্মু? মির্জা সূচনাকে কিছুটা উদ্বিগ্ন দেখালো। সত্যি তো, কোনো ড্রাইভার নেই, তার উপর মেয়েদের ভার্সিটি যাওয়াটা গুরুত্বপূর্ণ। হঠাৎ তখন শুভ্র পাঞ্জাবি পরিহিত নীল সিঁড়ি বেয়ে নামছিল। তাকে দেখে মির্জা সূচনা মুখের দুশ্চিন্তার কালো মেঘটা কেটে গেল। ছেলেকে ডেকে তিনি শুধালেন, কোথায় যাচ্ছ নীল? পার্টি অফিসে। একটু পরে যেও, তুমি বরং মুন্নি আর নাহাকে ভার্সিটি পর্যন্ত ড্রপ করে দিয়ে আসো। মায়ের কথায় সম্মতি জানালো নীল। তিহু তাৎক্ষণিক হাতের কাজ রেখে তড়িৎ বেগে তাকালো তার দিকে। নাহাকে নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু মুন্নি, তাকে নিয়ে ঘোর আপত্তি তিহুর। মুখ কুঁচকে নীলের দিকে তাকালো সে। শাশুড়ি মাকে তো কিছু বলতে পারবে না। এদিকে মুন্নি নীলের সাথে যাকে এটা সহ্য করতে পারবে না। বিরক্তি, লজ্জা, ভীত সব কিছু একেবারে আঁকড়ে ধরল তাকে। এদিকে নীলের কোনো ভাবায়ন্ত নেই। বাইরে থেকে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে দুই বোনকে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। মুন্নি ফাইলগুলো জমা দিয়ে সবাই গাড়িতে এসে বসেছে। নীল আগে থেকে ড্রাইভিং সিটে তার জন্য অপেক্ষা করেছিল। আজকের দিনটা অনেক বড় প্রাপ্তি মুন্নির জন্য। জীবনে প্রথম নীল ভাইয়ের সাথে কোথাও একান্তে বের হওয়ার সুযোগ পেয়েছে সে, যদিও নাহার বদলতে। তবে ক্ষতি কী? একদিন নিজের প্রিয় মানুষটার সাথে ঘোরা, তা যেন সে অজুহাত হোক আর না হোক। যদিও এটাকে ঠিক ঘোরাঘুরি বললে ভুল হবে, তবে মুন্নির কাছে এটা ডেটিংয়ের থেকেও কোনো অংশে কম নয়। সে গাড়িতে বসে এক ঝলক নীলের দিকে তাকালো। নীলের তীক্ষ্ণ নীল চক্ষু রোদ চশমার আবরণে আবৃত। শক্ত মুখশ্রী সম্মুখে সড়কের দিকে নিবদ্ধ। মুন্নি আলগোছে সিটবেল্টটা বেঁধে নিল। সঙ্গে সঙ্গে কোনোরূপ পূর্বাভাস ছাড়াই গাড়ি স্টার্ট দিয়ে সজোরে এগিয়ে চলল নীল। ঢাকার রাস্তায় জ্যাম আর নেই। এমন দিন হয়তো ডুমুরের ফুল। গণতান্ত্রিক নিয়ম অনুসারে আজ প্রচুর জ্যাম। আর সেখানে আটকে পড়েছে নীলের গাড়িটা। নীল বিরক্তি মুখে স্টিয়ারিংয়ে থাকা হাতটি দিয়ে বারবার আঘাত করছে সেটাকে। আর মুন্নি আর চোখে বারংবার পর্যবেক্ষণ করছে নীলকে। হঠাৎই দুইটা পিচ্চি ছেলে মেয়ে ছোট পাত্রে কিছু একটা এনে নীলের সাইডে দাঁড়ালো। ছেলে মেয়ে দুটোকে দেখে নীল কাচের জানলা ধীরে ধীরে নামিয়ে কিছুটা হেসে বলল, কিছু বলবে? তাদের মধ্যে থেকে মিষ্টি দেখতে মেয়েটি বলল, ফুল নেবেন ভাইয়া? দেখো কত সুন্দর ফুল। নীল এক ঝলক উঁকি মেরে পাত্রটির দিকে তাকালো। হরেক রকম গোলাপে সজ্জিত একটা তোড়াদেই হঠাৎই এক সুশ্রী রমণীর মুখাবয়ব ভেসে উঠল তার সম্মুখে। তবে সেখানে ফুল নয়, রয়েছে একখানা গাজরা। নীল মুচকি হেসে পাত্রে থাকা সমস্ত দ্রব্যাদি কিনে নিল। ছেলে মেয়ে দুটোই খুশি মনে হাসতে হাসতে বিদায় জানালো তার থেকে। নীল ফুলসহ গাজরাটা সম্মুখে ক্যাশবোর্ডের ফাঁকা স্থানটিতে রেখে গাড়িটি স্টার্ট দিল। ততক্ষণে যানজট বেশ শিথিল। শান্ত বেগে চলমান গাড়িটি এগিয়ে চলল নিজ গন্তব্যের দিকে।
হন্যে হয়ে ঢাকার প্রত্যেকটা অলিগলিতে নিজের শ্যামকন্যাকে খুঁজে বেড়াচ্ছে রাউফিন। তবে সে লাপাত্তা, তার খোঁজ কেউ দিতে পারছে না। এমনকি সে যে কোচিংয়ে প্রথম তাদের দেখা হয়েছিল, তারাও ঠিকমতো মেয়েটির বর্তমান ঠিকানা দিতে সক্ষম হয়নি। বিধ্বস্ত, হতাশাগ্রস্ত, ভঙ্গুর মস্তিষ্কে গাড়ি চালাচ্ছে রাউফিন। হতাশের কালো মেঘে জমে আসছে ফর্সা মুখশ্রী। ক্লান্ত হয়ে পাশের একটা ফাঁকা স্থানে গাড়ি পার্ক করতেই বেশ জোরে গাড়ি চালিয়ে সেদিকে যাচ্ছে সে। কিন্তু হঠাৎই তার সামনে চলে আসে কেউ একজন। রাউফিন অপ্রস্তুত হাতে দ্রুত ব্রেক কষল। সামনে থাকা ব্যক্তিটির কোনো ক্ষতি হয়েছে কিনা তা দেখতে দ্রুত গাড়ির দরজা খুলে নেমে আসলো সেখান থেকে। এদিকে কিছু নোটস নিতে অতি দ্রুত বাসার উদ্দেশ্যে যাচ্ছিল মাহা। দ্রুত গতির কারণে সে লক্ষ্য করেনি কখন সামনে গাড়ি চলে এসেছে। ঘটনার আকস্মিকতায় গাড়ির ধাক্কা খেতে খেতে বেঁচে গিয়ে হাতে থাকা নোটসগুলো সব ভূমিতে পড়ে গেল। ভিতর কারণে দ্রুত সেখানে বসে চোখ মুখ খিঁচে রাখল সে। কয়েক মুহূর্ত পর যখন টের পেল তার কোনো ক্ষতি হয়নি, ক্ষিপ্ত মস্তিষ্কটি নিশ্চিত হলো তার। তবে গাড়ির চালকের এমন দ্রুত গতিতে ফাঁকা স্থানে গাড়ি চালানোর দায়ে গালাগালি দেওয়ার জন্য যেই না কিছু বলবে, তাৎক্ষণিক রাউফিন এগিয়ে এসে বলল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি একটু স্ট্রেসে ছিলাম, এই জন্য আপনাকে নোটিস করিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। লোকটার কণ্ঠ আর উপস্থিতি হঠাৎই চারিধারে কেমন একটা অদৃশ্য অনুভূতি অনুভব করালো মাহাকে। হাজারটা গালাগালি মুহূর্তে গুলিয়ে গেল। ইটস ওকে, ইটস ওকে। নিজের কথায় নিজেই বোকা বনে গেল মাহা। লোকটাকে তো সবে সে বকছিল, রীতিমতো ঝগড়া লাগিয়ে দেবে এমন কাণ্ডের জন্য। তা না, সে কিনা ইটস ওকে বলেছে। কি হলো তার? নিজের মনের সাথে নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মাহা। হঠাৎই অপর প্রান্তে থাকা পুরুষটি বলল, আপনার নোটস সব নিচে পড়ে গিয়েছে। ওয়েট, আমি হেল্প করি। কথাটা বলে লোকটি যেই না মাহার নোটসে হাত দিতে যাবে, তাৎক্ষণিক তাকে থামিয়ে দিয়ে মাহা বলল, স্টপ, আপনার কিছু করা লাগবে না, আমি করছি। বলেই এক নিঃশ্বাসে সেখানকার পড়ে থাকা সবগুলো নোটস একসঙ্গে গুছিয়ে কয়েক মুহূর্তের মাঝেই সেখান থেকে প্রস্থান করলো মাহা। যাওয়ার আগে শুধু একবার বলল, এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন, আর দ্বিতীয়বার এমন হলে ইটস ওকের পরিবর্তে অন্য কিছু শোনার জন্য প্রস্তুত থাকবেন। মাহা চলে যায়। রাউফিন মাহার দেওয়া শীতল ধমকানিতে এখনও তার যাওয়ার পানে তাকিয়ে আছে। কি অদ্ভুত শ্যামবর্ণ মেয়েটা, প্রথমে নিজেই ইটস ওকে বলে পরবর্তীতে এমন অদ্ভুত ধমকানি। আনমনে মুচকি হাসল রাফিন। কতদিন পর যে প্রশান্তির হাসিটা ঠোঁটে ফুটে উঠল সে নিজেও জানে না। মুহূর্ত কয়েক পর গাড়িটা ওঠার জন্য যেই না পা বাড়াবে, সঙ্গে সঙ্গে তার দৃষ্টিগত হলো পড়ে থাকা ফোনটির দিকে। ফোনটা তুলে সে অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। এটি কার? মনে করতে করতে তার স্মৃতির পাতায় দোলা দিল কিছুক্ষণ পূর্বের শ্যামবর্ণ মেয়েটার কথা। ওয়েট এ মিনিট, এটা ওই মেয়েটা নয় তো? সাত পাঁচ না ভেবে রাউফিন সেটা হাতে রেখেই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। শব্দের ঝংকার তুলে খোলা হলো খানমহলের গেট। কংক্রিটের রাস্তাটি পেরিয়ে এগিয়ে চলল নীলের গাড়িটি। মুহূর্ত কয়েকের মধ্যে সেটি থামল পার্কিং এরিয়ায়। নীল স্বভাবতই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে মহলে প্রবেশ করলো। মুন্নিও ধীর স্থির হয়ে নামতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টিগত হয় ক্যাশবোর্ডের ধারে অবহেলিত আসামি নিয়ে পড়ে থাকা গাজরা আর ফুলগুলির দিকে। সে মুচকি হেসে একবার নীলের যাওয়ার পানে তাকালো, অতঃপর হাত বাড়িয়ে সযত্নে ফুলসহ গাছড়াটা কাছে এনে পরম আবেশে গাছড়াটা পরে নিল। ড্রয়িং রুমে প্রায় জনমানবহীন। মুন্নি ফুলগুলো নিয়ে গাছড়ারা সজ্জিত হাতটা পানে মৃদু দৃষ্টি রেখে দোতলায় নিজের রুমের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে দেখা হলো তিহুর সঙ্গে। নীলের আগমনের বার্তায় দ্রুত রুমে যাচ্ছিল তিহু। মুন্নিকে দেখে ভ্রু কুঁচকালো তার। এক প্রকার না দেখার ভান করে যেতে গেলে মুন্নি গাছড়া পরিহিত হাতটা তার দিকে এগিয়ে শয়তানি হেসে বলল, দেখো সুন্দর না? বলে একবার হাত ঝাঁকালো সে। তিহু বিরক্তি মুখে তাকালো সে তার দিকে, ফের বলল, নীল দিয়েছে? অন্যান্য সময় নীল ভাই, আর এখন নীল। মেজাজ সপ্তমে চড়ে গেল তিহুর। তার উপর নীল নাকি তাকে গাছটা কিনে দিয়েছে। কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে গেলে মুন্নি তার পথ আটকে হাতের ফুলগুলো উঁচিয়ে বলল, এগুলো। থেমে গিয়ে আবার করুণ মুখে বলল, উফস, সো সরি নুরাইন, অ্যাকচুয়ালি আমার না বোঝা উচিত ছিল,
তোমাকে নীল কখনো ফুল বা গাজরা এগুলো দেয়নি না? আহারে, মন খারাপ করো না, আসলে একটু ওই এরকমই, যদিও আমাকে অনেকবার দিয়েছে। টিহু যেতে যেতে থমকালো। মুন্নির কথার জবাবে তার দিকে ফিরে বলল, আমি একদমই কিছু মনে করিনি, বিশ্বাস করো, কারণ আমি জানি নীল একটু অন্যরকম, জনদরদি। ইভেন ও রাস্তার পাশে অবহেলিত কুকুরগুলোকেও নিজেদের খাবার কিনে সযত্নে খাওয়ায়। মানবতার ফেরিওয়ালা কিনা। আশা করি বুঝতে বুঝতে পেরেছ। মুন্নি তার কথার মর্মার্থ বুঝে নিশ্চুপ রইল। টিহু বাঁকা হেসে প্রস্থান করতে গেলে মুন্নি ফের নির্লজ্জের ন্যায় বলে উঠল, কথার জোরে জিততে চাইছো নুরাইন, বাট জেনে রাখো যতই যেই কর না কেন, নীলকে পাওয়ার চেষ্টায় আমি সর্বদা এক ধাপ এগিয়ে থাকব। টিহু চলতি পথে থামলো, মুন্নির দিকে তাকিয়ে তীক্ষ্ণ হেসে বলল, ইউ নো, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ল ডিপার্টমেন্ট, সো কথায় জোরে জেতা ইটস মাই প্রফেশন বেবস। আর কি বললে তুমি? নীলকে পাওয়ার চেষ্টা? হা হা হা। একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল টিহুর অধর জুড়ে। ফের বলল, তোমার জানা উচিত এই নুরাইন হক কখনো কাউকে পাওয়ার জন্য পা বাড়ায় না, বরং সবাই এই নুরাইনকে পাওয়ার জন্য এক পায়ে খাড়া হয়ে প্রস্তুত থাকে, যেমনটা নীল করেছে। আর যেখানে আমি পা বাড়াইনি সেখানে এক ধাপ না শত ধাপ এগিয়ে থাকার কোনো প্রশ্ন ওঠে না। বুঝেছ মিস চুন্নি? জিভ কাটল সে। সংশোধনী ন্যায় ফের বলল, সরি মুন্নি। বলেই কোনো কথা না বাড়িয়ে সোজা সেখান থেকে প্রস্থান করল তিহু। মুনি ক্রোধে রক্তিম হয়ে চেয়ে রইল তিহুর চার পানে। ফুঁসে উঠল তার সর্বনীয় ন্যায়। এদিকে রুমে আসলে নীলের মনে পড়ল গাজরার ফুলগুলোর কথা। সে আবার সেগুলো আনার জন্য যেই না রুম থেকে বের হতে যাবে, তাৎক্ষণিক ক্ষিপ্ত টিহু ধূপধাপ পা ফেলে রুমে প্রবেশ করলো। তাকে এমন রাগান্বিত দেখে নীল কিছু বলতে যাবে, তার আগেই টিহু বলে উঠল, কী হলো? পেয়ারের মুন্নি কি মিস করছেন? নীল ভ্রু কুঁচকে বললে, মানে? টিহুর প্রশ্নটা পছন্দ হলো না। ক্ষুব্ধ সৈনিকের ন্যায় বলে উঠল, মানে আপনি বোঝেন না? দিনভর ডেটিং করে তৃপ্তি হয়নি, এখন আবার দেখার জন্য এমন আকুপাকু করছে। এবার মেজাজ হারালো নীল, রেগে বলল, স্টপ লাইক দিস ননসেন্স টকিং। এখন তো আমাকে ননসেন্স লাগবে। যখন পেয়ারের মুন্নিকে গাজরা পরিয়ে দিয়েছে তখন নিশ্চয়ই খুব ভালো লাগছিল, তাই না? টিহুর কথায় এবার থামল নীল। সন্ধিয়ান কণ্ঠে বলল, ওয়েট, কী বললে? টিহু নিশ্চুপ। ফের বলল, আমি কাকে গাজরা পরিয়ে দিয়েছি? টিহু ধৈর্য হারা এবার বাদ ভাঙা ঘন হয়ে নিঃশ্বাস নিয়ে ক্ষিপ্ত বাঘিনীর মতো বলল, নাটক হচ্ছে? পেয়ারের মুন্নিকে গাজরা পরিয়ে এখন আবার নাটক? সে মনে ইউ মিস্টার নীল। আমি ভেবেছিলাম আপনি অন্যদের মতো নয়, কিন্তু আপনি আপনি তাদেরই মতো, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে। জি। টিহুর প্রথম কথাগুলোতে নীল রেগে গেলেও শেষ কথায় থমকালো। সরু চোখে বলল, বউ? হ্যাঁ। সজ্ঞানে নেই যেন। আনমনে ক্রোধিত কণ্ঠে সে বলল। টিহু যেন সজ্ঞানে নেই, আনমনে ক্রোধিত কণ্ঠে বলল, হ্যাঁ বউ। কে বউ? আমি বউ। কার বউ? আপনার। কথার মর্ম বুঝে থমকালো টিহু। ফিরল সজ্ঞানে, একে একে মনে করতে লাগো এতক্ষণ যাবৎ কী বলেছে সে। তাৎক্ষণিক জিভ কেটে এক ঝলক নীলের দিকে তাকালো। লোকটার ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা। টিহুকে তাকাতে দেখে বাম্বুরু সামান্য উঁচিয়ে বলল, বলো বলো। টিহু থমকালো। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ। বুঝলো নীল এতক্ষণ তার রাগের উসিলায় একে একে তার পেটের কথা সব শুনছিল, আর সেও গাধার মতো সব উগলে দিচ্ছিল। থমথমে মুখে সেখান থেকে প্রস্থান করতে গেলে বাধা দিল নীল। চোখে অন্যরকম জ্যোতি, ঠোঁটে অন্য দুষ্টু হাসি রেখে গাঢ় করে ফিসফিস কণ্ঠে বলল, আরে জেলাস? টিহু সাবের দুকদম এগিয়েছিল কি এগোয়নি। নীলের এমন কণ্ঠে থমকালো সে। মুখে রাগে রেগে ভাবে নিয়ে বলল, আমার অত ফালতু সময় নেই। নীল ভ্রু উঁচিয়ে বলল, গুড। তবে তাকে অবাক করে দিয়ে পরক্ষণেই টিহু ফের বলল, আমি জেলাসিতে নয়, জ্যান্ত কবর দিতে বিশ্বাসী। নীল থাওয়া বনে গেল টিহুর এমন কথায়। তবে পর মুহূর্তে পরিবর্তিত হলো তার ভাবান্তর। বাহবার সুরে ফিসফিসিয়ে করল, দ্যাটস লাইক মিসেস খান সাহেবা, মাই ডিয়ার ওয়াইফি। টিহু তাৎক্ষণিক রুম ত্যাগ করলো। নাহলে হয়তো সে দেখতে পেত একজোড়া নীল চক্ষু কীভাবে মুগ্ধতার সাগরে অবগাহন করছিল তাকে নিয়ে। টিহু ধূপধাপ পা ফেলে সোজা রাফার রুমের সামনে এসে থামে।
কোনোরূপ অনুমতি না নিয়ে সোজা ঢুকে পড়ে ভেতরে। অবশ্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কেননা রাফার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর। তবে ভেতরে ঢুকে হকচে গিয়ে উঠল দিহু, কেননা সেখানে রাফা আর নীরার সাথে উপস্থিত নিহিত। ছেলেটা এর আগে অনেকবার দেখলেও কখনো কথা হয়নি তার সাথে, তাই নিহিতকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল সে। তবে তাকে দেখে কোনো রকম জড়তা ছাড়াই নিহিত বলল, আরে ভেতরে এসো। কেউ কিছুটা অপ্রস্তুত হেসে রুমে প্রবেশ করতেই নিহিত ফের বলল, আমাকে দেখে চলে যাচ্ছিলে? আসলে কিসের আবার আসলে নকলে? আসলে বৌমনি কখনো তোমার সাথে কথা বলে নাই তো, তাই। ও এই ব্যাপার। হুম, এটা কোনো কথা? অ্যাকচুয়ালি আমি কোনো স্কোপ পাইনি কথা বলার জন্য। তারপর সে নিজের ডান হাতটা দিহুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমি নিহিত, ওয়াহিদ খান নিহিত, এই বাড়ির ছোট ছেলে। তিহু জবাবে নিজের হাতটা এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করলো, বলল, আমি নুরাইন, নুরাইন হক তিহু। হ্যান্ডশেক শেষে নিহিত নিশ্চিন্ত ভঙ্গিমায় বলল, সে তো না হয় বুঝলাম, তবে তোমায় আমি ডাকবো কি? তার কথা জবাবে রাফা কিছু না ভেবে বলল, ও মা, এবার কেন প্রশ্ন? তুমিও বৌমনি ডাকবা? এই না না, আই থিঙ্ক আমি তোমার বয়সী। বৌমনি বললে একদম ভালো শোনাবে না, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। নিহিত নুরাইন নিহিত বলল, নুরাইন? ওরে বাবা, এত বড় নাম! এত আমার মনে হচ্ছে কতদিন ধরে মুখস্থ করতে হবে। তিহু নিহিতের এমন কথা হেসে ফেলল। আমার আরও একটি নাম আছে, তিহু। তুমি চাইলে আমাকে ওই নামে রাখতে পারো, আমার সব ফ্রেন্ডরা আমাকে ওই নামেই ডাকে। এটা ঠিক আছে। টিহু এক ঝলক সবার দিকে তাকালো। সকলের পরিধানে নতুন জামা, আর সবার সাজগোজ দেখে মনে হচ্ছে তো যেন কোথাও বের হবে। সে বলল, তোমরা কি কোথাও যাচ্ছ? রাফা ঝটপট উত্তর দিল, আজকে তো উত্তরে একটা মেলা আছে, তুমি জানো না? আমরা তো ভেবেছিলাম তুমি ভাইয়ের সাথে যাবে, এজন্য কিছু বলি নাই। কই না তো, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। কি বলো? আমি তো ভেবেছিলাম তুমি ভাইয়ার সাথে যাবে, এজন্যই তো রাফা আর নীরাকে বারণ করেছিলাম তোমার ওখানে যেতে। কেন, তোমাকে ভাইয়া কিছু বলেনি? টিহু মনে মনে মুখ বাঁকিয়ে বলল, উনি আমাকে বলবে। সারাদিন ওই চুন্নির সাথে ব্যস্ত ছিলেন। মুখে বলল, না, আই থিঙ্ক ওনার মনে নেই। তাহলে তুমি আমাদের সাথে চলো, তোমাকে রেখে আমরা যাচ্ছি না। কি বলিস নীরা? নীরা সম্মতিতে মাথা নাড়ালো, বলল, হ্যাঁ 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 চলো। এবার নিহত সম্মতি জানালো তাদের সাথে। দেহ পড়ল মহাবিপদে। এদেরকে এখন কি করে বোঝাবে যে সে একটু আগে নীলের সাথে ঝগড়া করে এসেছে? তার কথা না শুনলেও তিনজন মিলে হাঁটা লাগালো নীলের রুমের দিকে। দেহ কী করবে বুঝতে পারল না। দিক বিদিক হারিয়ে সে নিজেও চলল তাদের সাথে। নীলের রুমের সামনে সে থমকালো তারা। এই একটা মানুষকে জমের মতো ভয় পায় বাড়ির সকলে। একে অন্যের সাথে খোঁচাখুচি করতে 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 লাগলো কে কার আগে রুমে যাবে। কেউই সাহস করে দরজায় টোকা দিতে পারছে না। রাফা নিহিতের দিকে ফিরে বলল, খুব তো চটপট করিস, এবার যা, গিয়ে বল বৌমনিকে আমরা সাথে নিয়ে যেতে চাই। নিহিত বলল, মারবো টেনে এক চর, তোর সাহস থেকে, তাহলে তুই যা। রাহা বলল, আমি কখন বললাম আমার অনেক সাহস? বরং তুমি তো বেশি ভাব নিয়ে আসছো। তারা যখন দরজায় ব্যস্ত, হঠাৎ করে দরজা খুলল নীল। তাদের দরজার সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। অন্যদিকে তাকে দেখে অপ্রস্তুত হয়ে বোকার মতো দাঁত কেলিয়ে হাসল নিহিত। নীল সন্দিহান কণ্ঠে বলল, কি হলো, এভাবে ক্যাবলার মতো হাসছিস কেন? আসলে ভাইয়া, হয়েছে কি, ওই কি হয়েছে? তাৎক্ষণিক পেছনে এসে দাঁড়ালো তিহু। তাকে ডেকে নীল নিহিতের দিকে তাকিয়ে বলল, তুই কি বলবি নাকি আমি চলে যাব? আসলে ওই যে উত্তরে একটা মেলা হচ্ছে না ভাইয়া, আমরা না বৌমনিকে সাথে নিয়ে যেতে চাই। এক নাগারে কথাগুলো বলে দম নিল রাফা। নীল তিহুর দিকে চেয়ে রাহুর উদ্দেশ্যে বলল, ওকে, তোরা রেডি হয়ে আয়, আমি নিচে অপেক্ষা করছি। সবাই আনন্দে লাফিয়ে উঠল। নীল তাদের কথা একবারে রেখেছে দেখে। অতঃপর তিহুর দিকে ফিরে বলল, বৌমনি তুমি রেডি হয়ে নাও, আমরা আসছি। সেখান থেকে চলে যায় তারা। তিহু মুখ কুঁচকে তাকালো নীলের দিকে। নীল তার পাশ কেটে যেতে যেতে বলল, প্লিজ শাড়ি পরবেন না সাহেবা। তিহু একই ভঙ্গিমায় তার দিকে তাকালো। নীল আর কোনো দিকে না তাকিয়ে সোজা দাম্ভিকতা বজায় রেখে হেঁটে চলে গেল, যেন সে কিছুই জানে না। নীল গাড়িতে অপেক্ষা করছে বেশ অনেকক্ষণ। হঠাৎই আনমনে একবার মহলের দিকে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল। তিহুর পরনে ডার্ক মেরুন কালার পাকিস্তানি থ্রি পিস, যার ভাজে ভাজে সূক্ষ্ম এমব্রয়ডারির কারচুপি
হালকা রঙের আবৃত অধৈর্যরা আর ডাগর ডাগর চোখ দুটিকে চিকন করে দেওয়া আইলাইনার একেবারে সাধারণ, তবে নীলের চোখে যেন অসাধারণতা ছাপিয়ে যাচ্ছে। অপলক সেদিক তাকিয়ে থাকাকালীন হঠাৎ নিহিত এসে গাড়ির গ্লাসে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়া তোমরা কি গাড়িতে যাবে? না মানে আমি চাইছিলাম বাইকে যেতে। নিহিতের ধাক্কায় ধ্যান ভাঙল নীলের। সংবিত ফিরে এসে বলল, না না, বাইকে করে একদম যাওয়া চলবে না, সোজা গাড়িতে গিয়ে বস। নিহিত মন খারাপ করে গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণের মাঝে সেখানে উপস্থিত হলো রাফা আর তিহু। নীরাকে দেখতে না পেয়ে নীল বলল, নীরা কোথায়? রাফা গাড়িতে উঠে বসতে বসতে বলল, আর বলো না ভাইয়া, লাস্ট মোমেন্টে এসে বলল এক বান্ধবী তাকে ফোন দিয়ে বলেছে কাল কেমিস্ট্রি এক্সাম আছে, ক্লাস টেস্ট, তাও অত্যন্ত সিরিয়াস, সেজন্য সে আর যাবে না। বৌমনি কত করে বলল, পড়াশোনার ব্যাপারে নীল সর্বদা তাৎক্ষণিক তৎপর, তাই আর বেশি কিছু বলল না। তিহু রাফার পাশে বসতে যেতে নিহিত বলল, তুমি এখানে এসে বসো, তোমার না ভাইয়ার পাশে বসার কথা। তুমি এখানে বসছো কেন? তোমার না ভাইয়ার পাশে বসার কথা। তিহু মুখ কুচকে তাকালো নীলের দিকে। নীল স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, নিহিত যা করবি দ্রুত, আমার হাতে টাইম নেই। তিহু বুঝলো এখানে রাগারাগি করাটা ঠিক হবে না, তাই এক প্রকার বাধ্য হয়েই সে নীলের পাশে বসলো। নীল এক ঝলক তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে মুচকি এসে গাড়ি স্টার্ট দিল। অজ্ঞাত কন্যার ফোন নিয়ে রাউফিন পড়েছে মহাবিপদে। একে এককাল এসেছে, একের পর এক কল এসেই চলেছে তাদের। বিরক্তি হয়ে একবার ফোনটা সাইলেন্ট করার জন্য হাতে নিতে গেল সে। স্ক্রিনে এক ঝলক তাকিয়ে সাইলেন্টের মুড অন করে ফের মনোনিবেশ করলো গাড়ি চালানোয়। হঠাৎই ভ্রু কুঁচকে আসলো তার। মনে হলো ফোনের লকটার স্ক্রিনে বহুকাঙ্ক্ষিত কিছু দেখেছে। তাৎক্ষণিক ফোনটা হাতে নিয়ে একবার অন করতে তার সামনে দৃশ্যমান হলো এক শ্যামকন্যার মুখশ্রী। কিঞ্চিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলো রাউফিন। চেনার সঙ্গে সঙ্গে স্টিয়ারিংয়ে হাত রাখা হাতটা থেমে গেল। হলো শিথিল, শিথিল হলো কুঞ্চিত ভ্রুযুগল ও আকুল হলো দৃষ্টি। ফিসফিস করে সে বলল, মাহা। হ্যাঁ মাহা, মাহাই তো, তার শ্যামকন্যা, মায়াবিনী, তার হৃদয় হরেনি। তবে ফোনটা মাহার, তাহলে কি তখনকার মেয়েটা মাহাই ছিল? শিট, শিট। স্টিয়ারিংয়ের উপর রাখা হাতটা দিয়ে সজোরে আঘাত করলো রাউফিন। এত বড় ভুল তাকে দিয়ে কীভাবে হলো বুঝতে পারল না সে। সারা শহর জুড়ে যাকে খুঁজে বেড়ালো তাকে এত কাছাকাছি দেখেও চিনতে পারল না। কি করে এতটা বেকুবের মতো কাজ করলো সে? নিজের উপর নিজেরই রাগ হলো রাউফিনের। অবশ্য এটা স্বাভাবিকই, কেননা মাহার সাথে তো দেখা হয়েছে আজ থেকে আরও বছর 5 আগে, যখন মাহা নিতান্তই কিশোরী, আর এখন 19 বছরের সুশ্রী তরুণী। প্রথম দেখায় তাকে চিনতে না পারাটা স্বাভাবিক, তবে তাও নিজের উপর অভিযোগের শেষ নেই রাউফিনের। কেন 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 চিনল না নিজের প্রেয়সীকে? আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব দ্রুত। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।